পুলিশ স্টেশন শব্দটা শুনলেই আমরা মনে করি যে পুলিশ স্টেশন এমন একটা জায়গা যেখানে আমরা নিরাপত্তা খুঁজতে যাই, কিন্তু সেই জায়গাটাই যদি হয়ে ওঠে মৃত্যুর ফাঁদ। আচ্ছা, ধরুন আপনাকে পুলিশে ধরে নিয়ে গেছে, আপনি ভাবছেন সামান্য ভুল বোঝাবুঝি, হয়তো কিছুক্ষণ পরেই ছেড়ে দেবে, কিন্তু থানায় পৌঁছানোর পর যখন আপনার পেছনে থানার ওই লোহার দরজাটা বন্ধ হলো, তখন আপনার শিরদাঁড়া দিয়ে একটা হিম শীতল স্রোত বয়ে গেল। কারণ আপনি বুঝতে পারলেন আপনি ভুল জায়গায় এসেছেন। কারণ ওটা শুধু থানা ছিল না, ওটা ছিল একটা কসাইখানা, যেখানে আর্তনাদ শোনার মতো কেউ নেই, এবং সেই লকআপ থেকেই আপনি লাশ হয়ে ফিরলেন। দিনটা ছিল 2020 সালের 19শে জুন। তামিলনাড়ুর সাথানকুলাম শহর, চারিদিকে লকডাউনের নিস্তব্ধতা। জয়রাজ তাঁর মোবাইল ফোনের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন। তিনি জানতেন না কিছুক্ষণের মধ্যেই তাঁর সাজানো জীবনটা মৃত্যুর দিকে যেতে বসেছে। পুলিশের সাথে সামান্য কথা কাটাকাটি হয় তার, আর তাতেই জেদ। জয়রাজকে ভ্যানে তুলে নিল পুলিশ। ছেলে বেনিক্স যখন খবর পেল, সে দৌড়ে থানায় গেল। সে ভেবেছিল বুঝিয়ে বললে বাবাকে ছেড়ে দেবে, কিন্তু সে জানতো না ওই থানার ভেতরে মানুষরূপী কিছু দানব তথা পুলিশ ওত পেতে বসে আছে। কারণ সেদিন থানার ভেতরে কি হয়েছিল জানেন? সিবিআই এর চার্জশিট যা জানায় তা শিউরে ওঠার মতো। রাত 8:45 থেকে ভোর 3টে টানা 7 ঘন্টা জয়রাজ আর বেনিক্সকে উলঙ্গ করে উপর করে শোয়ানো হয়েছিল। লোহা বাঁধানো লাঠি দিয়ে তাঁদের শরীরের নিচের অংশে নির্দয়ভাবে আঘাত করা হয়। প্রতিটি লাঠির বাড়িতে চামড়া ফেটে রক্ত ছিটকে আসছিল দেওয়ালে। চিৎকার করে তাঁরা জল চেয়েছিলেন, টান ভিক্ষা চেয়েছিলেন, কিন্তু পুলিশের দয়া হয়নি। অভিযোগ আছে তাঁদের শরীরে পাশবিক যৌন নির্যাতনও চালানো হয়েছিল। জয়রাজের ডায়াবেটিস ছিল, তিনি বারবার অনুরোধ করছিলেন থামার জন্য, কিন্তু পুলিশ সদস্যরা একে অপরের সাথে পাল্লা দিচ্ছিল কে কত জোরে মারতে পারে। সবচেয়ে বড় অমানবিকতা কি জানেন? পুলিশ তাদের রক্তমাখা কাপড়গুলো লুকাতে চেয়েছিল। তাদেরকে বাধ্য করা হয়েছিল নিজেদের শরীর থেকে চুঁইয়ে পড়া রক্ত নিজেদেরকেই মুছতে। কিন্তু জীবন্ত মানুষের রক্ত কি মুছে ফেলা এত সহজ? থানার সিসিটিভি ক্যামেরা যদিও বন্ধ করে দেওয়া হয়েছিল, হার্ড ড্রাইভ মুছে ফেলা হয়েছিল, কিন্তু একজন মানুষ সব দেখছিলেন, কনস্টেবল রেবতী। তিনি যখন আদালতে সাক্ষ্য দিলেন, তিনি বলেছিলেন, পুরো থানা রক্তে ভেসে যাচ্ছিল। সারা রাত আমি শুধু লাঠির শব্দ আর মানুষের আর্তনাদ শুনেছি। এবং রেবতীর সেই সাহসী বয়ানই আজ 9 জন পুলিশকে ফাঁসি কাঠের দোরগোড়ায় নিয়ে গেছে। পরের দিন সকালে যখন বাবা এবং ছেলেকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হয়, তখন তাদের লুঙ্গি রক্তে সম্পূর্ণ ভেজা ছিল। বলা হয় পুলিশ তাদের বারবার লুঙ্গি পাল্টাতে বাধ্য করছিল, কারণ বারবার রক্ত বেরিয়ে লুঙ্গি লাল হয়ে যাচ্ছিল। শরীর এতটাই বিধ্বস্ত ছিল যে তারা সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না, অথচ পুলিশ রিপোর্টে লিখেছিল তারা সুস্থ। 22শে জুন রাত 9টা। বেনিক্সের রক্তক্ষরণ আর থামানো যায়নি। বাবার চোখের সামনে ছেলে নিথর হয়ে গেল। ঠিক কয়েক ঘন্টা পর 23শে জুন ভোরবেলায় বাবা জয়রাজও হার মানলেন মৃত্যুর কাছে। একটি সাজানো পরিবার মাত্র 48 ঘন্টার ব্যবধানে ধ্বংসস্তূপে পরিণত হলো। দীর্ঘ 6 বছর সিবিআই তদন্ত শুরু করে। বছরের পর বছর সাক্ষী, প্রমাণ, অপেক্ষা। প্রতিটা দিন একটা পরিবারের জন্য একটাই প্রশ্ন ছিল, সঠিক বিচার পাবো তো? 2026 সালের 23শে মার্চ 9 জন পুলিশ, এসআই বালকৃষ্ণন, কনস্টেবল মথুরাজ সহ বাকিরা যখন কাঠগড়ায় দাঁড়ালেন, তাঁদের চোখে হয়তো তখন নিজের জীবনের ভয় ছিল, কিন্তু 6 বছর আগে জয়রাজ আর বেনিক্সের চোখে যে বাঁচার আকুতি ছিল, সেটা তারা বোঝেননি। মাদুরাই কোর্টের ফাঁসির রায় কেবল একটি সাজা নয়, এটি একটি বার্তা। বিচারক বলেছিলেন, পুলিশের লাঠি আইন রক্ষার জন্য, সাধারণ মানুষের পিঠের চামড়া তোলার জন্য নয়। যেখানে ক্ষমতা আছে সেখানে দায়িত্বও থাকতে হবে। পুলিশ নিজেই অপরাধ করেছে, তাই শাস্তি হলো মৃত্যুদণ্ড 9 জনেরই, এবং পরিবারকে ক্ষতিপূরণ 1.40 কোটি। তবে এই 1.40 কোটি টাকার ক্ষতিপূরণ হয়তো পরিবারকে সচ্ছলতা দেবে, কিন্তু সেই হারানো হাসি মুখগুলো কি ফিরিয়ে দিতে পারবে? কিন্তু এই গল্পে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়ে যায়, সব পুলিশ কি একই রকম? না, কারণ যদি সেই রাতে কেউ সত্যিটা সামনে না আনতো, যদি একজন কনস্টেবলের সাহসী কণ্ঠস্বর উঠে না দাঁড়াতো, তাহলে এই ঘটনাও হয়তো চুপচাপ চাপা পড়ে যেত। কারণ আইন শুধু কাগজে লেখা থাকলে কাজ করে না, সেটা কার্যকর হয় তখনই যখন দায়িত্বে থাকা মানুষরা নিজেদের দায়িত্বটা বোঝে।
তবে এমন ঘটনা এই প্রথম নয়। ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো তথা এনসিআরবি এর রিপোর্ট বিশ্লেষণ করলে দেখা যায় গত কয়েক দশকে প্রায় 1993 থেকে 2023 পর্যন্ত দেশ জুড়ে পুলিশি হেফাজতে মৃত্যুর সংখ্যা 2200 এরও বেশি বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। অর্থাৎ জয়রাজ আর বেনিক্স শুধু দুটি নাম নয়, তারা সেই হাজারো মানুষের প্রতীক যারা নীরবে হারিয়ে গেছে কোনো ক্যামেরা ছাড়াই, কোনো শিরোনাম ছাড়াই। আর বারবার প্রশ্নটা থেকেই যায়, আইনের দায়িত্ব যখন মানুষকে রক্ষা করার কথা, তখন যদি সেই আইনই ভয়ের কারণ হয়ে ওঠে, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? যে ইউনিফর্ম আমাদের নিরাপত্তার প্রতীক, সেটাই যদি একদিন আতঙ্কের প্রতীক হয়ে ওঠে, তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে? এই গল্প শুধু দুইজন মানুষের নয়, এটা একটা সতর্ক বার্তা। ক্ষমতা যখন নিয়ন্ত্রণ হারায়, তখন ন্যায় বিচারও রক্তাক্ত হয়ে ওঠে। সত্য এবং আলোচনা সানায়ার সাথে।